অনিশ্বর তার চায়ের পেয়ালাখানা টেবিলে রেখে বলল, বুঝলে সুরজ, এখন দেশের যা হালচাল তাতে মনে হয় না আর কোনো ভালো দাপুটে খুনির সঙ্গে আমার মোলাকাত হবে বলে। দিনের শুরুতে অনিশ্বরের এহেন কথা আমাকে অবাক করে তুলল বটে। এই বাংলাদেশে লোকে দিন শুরু করে হয়তো ভালো ভালো কোনো কবির কবিতা পড়ে কিংবা ঈশ্বরের নাম করে, কিন্তু অনিশ্বর সরাসরি এই সব কিছুর ঊর্ধ্বে, এমনকি যাকে ভগবানও ভয় পায় তাকে নিয়ে কথাবার্তা শুরু করেছে। আপনারা হয়তো ভাববেন ভগবানও খুনিকে ভয় পায়, এমন কেন বললাম? আসলে এই ভগবান সেই ভগবান নয়, এ হলো আমাদের খুব সাহসী বীর যোদ্ধাসম ভগবান দাস। এই এত বীর পরাক্রমী মানুষ যখন খুনিকে ভয় পায়, তখন আমরা আর কোন ছাড়? মনে আছে সেই একবার ভগবান দাস আমাদের বলেছিলেন, বুঝলেন সুরজবাবু, আমার আর কোনো কিছুতেই ভয় নেই। আরে ওসব ভূত প্রেতের সঙ্গে আমি মারদাঙ্গা করি, কিন্তু সেসবে আমি মোটেও ভয় পাই না। তবে ভয় যাতে পাই আর যাকে পাই সে হলো খুন আর খুনি। বিশ্বাস করুন, এই একটা মাত্র জিনিসকে আমি ভয় করি। অনিশ্বর বেশ টিটকির মেরে বলেছিল, তাহলে আপনি বলতে চাইছেন আপনি দেখলেই চিনতে পারেন কে খুনি আর কে খুনি নয়? আরে না না, সে কথা না। আমি বলতে চাইছিলাম যে এই যেসব মানুষের মধ্যে খুনের প্রবৃত্তি থাকে তাদেরকে আমি বিশেষ ভয় পাই। এমনিতে তো জানেন আমি কোনো কিছুতেই ভয় পাই না। ভগবান দাসের এই এক সমস্যা, লোকটা একবার কথা শুরু করলে আর থামতেই পারেন না। আমরা বুঝলাম আবার তিনি তার বাঘ মারার গল্প বলতে আরম্ভ করবেন। এই জবে থেকে আমাদের নিচ তলায় উনি এসেছেন, ঠিক তবে থেকেই আমাদের একেবারে নাজেহাল করে ছাড়ছেন ভদ্রলোক। আমরা এখন এক কথায় ভালোভাবে বাঁচবার জন্য, ভালো খাবার দাবার পাওয়ার জন্যও ভগবানকে ডাকতে ভয় পাই। না জানি উনি আবার কখন উড়ে এসে জুড়ে বসেন। ভদ্রলোক সে যতই নিজের সম্পর্কে বলে যাক না কেন, আদতে যে উনি নিতান্ত একজন ভালো লোক এবং নিজের ভালো ব্যবহারের মাধ্যমে সকলের মধ্যে মন জয় করে নিতে পারেন, সে কথা সত্যি। কিন্তু একটা মানুষ যে ঠিক নিজের সম্পর্কে কত বড়াই করতে পারে, সেটা হয়তো এই ভগবান দাসকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। আমি অনিশ্বরের এহেন আশ্চর্যজনক মন্তব্য শুনে বললাম, এই সকাল সকাল আবার খুনের চিন্তাধারা না করলেই চলছিল না? আরে কি আর করব বলো বন্ধুবর, আমি তো খবরের কাগজ খুলে নতুন কোনো রসের খবরই পেলাম না। তাহলে বলো এখন কি উপায়? এই হচ্ছে অনিশ্বরের এক মস্ত বড় সমস্যা। এখন তাকে রসের খবর পাচার করা যেমন আমার কম্য নয়, ঠিক তেমনি তার এই কথায় সায় দেওয়াও আমার কম্য নয়। অনিশ্বর ফের বলল, দেখো, সে খুনি না হলেও চলবে, কিন্তু কমপক্ষে একজন ভালো প্রতিদ্বন্দ্বী তো হতে হবে নাকি? না হলে আমার মস্তিষ্ক খেলবে কোথায় বলো তো? সরকার থেকে এখন আর কোনো তলব পড়ছে না, এদিকে আমার সংসারের খরচ ক্রমেই বাড়ছে। আমি বুঝতে পারছিলাম অনিশ্বরের কথা। আসলে ও নিজের মনকে ঠিক শান্ত রাখতে পারছে না, কারণ এখন বেশ অনেক দিন হলো ওর কাছে কোনো কেস নেই। তাই নিজে একা একা আমার সঙ্গে গল্প করা ছাড়া আর পেপার পড়া ছাড়া তার হাতে বিশেষ কোনো কাজ নেই। তাই দোকানের অনেকটা এখন নিজে হাতে সামলাচ্ছে অনিশ্বর। তবে আমি জানি এই কাজ অনিশ্বর ধারাবাহিকভাবে করতে পারবে না কিছুতেই, কারণ যে পেশাকে সে নির্বাচন করেছে এবং যে পেশার জন্যে সে নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারে, তাকে কখনোই হেলায় হারাবে না অনিশ্বর। অনিশ্বর একখানা সিগারেট ধরিয়ে নিয়ে বলল, বুঝলে সুরজ, এখন ভাবছি একটা দোকান দেব, দিয়ে বলবো নিজের জীবনের সকল সত্যের সন্ধান করতে চান তাহলে এই ঠিকানায় চলে আসুন। আমি আর অনিশ্বর বেশ জোরে জোরে হেসে উঠলাম। মাঝে মাঝে তার মাথায় এসব অদ্ভুত বুদ্ধি আসে বটে, তবে হাসির খোরাক অনিশ্বরের যেন আজ একটু বেশি পেয়েছে। জানি না ঠিক কেন, তবে ওর মুখ চোখ দেখে মনে হচ্ছে যেন আজকে ওর মন বেশ উৎফুল্ল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি বলো তো হে অনিশ্বর, আজ তোমাকে এত খুশি খুশি কেন দেখাচ্ছে? কোনো নতুন কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কিছু না ভাইয়া। আসলে নিজের যখন বড্ড খারাপ সময় আসে
তখন বোধহয় মানুষ এমনই আচরণ করে থাকে। সেসব বাদ দাও আপাতত। না না, বাদ কেমন ভাবে দেওয়া যায় বলো? সচরাচর আমরা অনিশ্বর মিশ্রের এমন রূপ তো আর দেখতে পাই না। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমি বর্তমানে এমন একটি কেসের সন্ধান করছি যাতে নিজের মাথার সমস্ত অংশ আমি খাটাতে পারবো এবং সব শেষে সেটিকে সলভ করে দীর্ঘ নীরবতার ইন্তেকাল করব। আমাদের কথাবার্তা চলতে চলতেই হঠাৎই ভগবান দাস বাড়িতে এসে হাজির হলেন। অনিশ্বর তাকে দেখে বোধহয় খুব একটা খুশি হলো না। সে হয়তো ভেবেছিল নতুন কোনো কেসের খবর নিয়ে কেউ এসেছে। ভগবানবাবু ঘরে প্রবেশ করার আগে হালকা হেসে বললেন, আরে অনিশ্বর বাবু, এত সকাল সকাল উঠে পড়েছেন? অনিশ্বর হালকা হেসে বলল, সে তো আমি প্রত্যেক দিন উঠেই থাকি ভগবান বাবু। আরে আপনি বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। আপনার মুখ চোখ দেখে মনে হচ্ছে কোনো কারণে আপনি বিশেষভাবে চিন্তিত। কোনো বিপদ ঘটেছে নাকি? একটু থেমে আবার ভগবানের দিকে তাকিয়ে বলল, তাহলে বলুন মশাই, সকাল সকাল আমার সকালে ওঠার অভ্যেস নিয়ে যাচাই করতে এসেছেন নাকি অন্য কোনো কারণে? ভগবান দাস একটু কৃত্রিম হাসি হেসে বললেন, আপনি একজন দারুণ গোয়েন্দা মশাই। আপনি ঠিকই ধরেছেন আমার মনোবাঞ্ছা। আসলে আমার কাছে আপনার জন্য একটা কেস আছে। কি কেস আছে? বলে যেন চূড়ান্ত কৌতূহলী হয়ে উঠল অনিশ্বর। তবে সেটা আমি ছাড়া কেউই বুঝতে পারল না। ওর নিজেকে সংযম করার একটা দারুণ প্রতিভা আছে। সেই বলেই নিজেকে খানিকটা সংযত করে বলল, আপনি আমাকে যদি একটু খুলে বলেন তাহলে ভালো হয় ভগবান। আসলে ব্যাপারটা বড্ড জটিল, বুঝলেন মশাই। আমার ভাগ্নে শ্রীমান সুশীল ভদ্র গত 5 মাস ধরে বাইরে চাকরি করছে। না, বাইরে বলতে খুব দূরে কোথাও ভাববেন না, ঢাকা শহরে একটা বিখ্যাত সংস্থায় পড়াশোনা করে। মাত্র 3 হলো আমার ভাগ্নে কলকাতা শহরে এসেছে। তার মুখ চোখ একেবারে ঠিকই ছিল জানেন, তার ওপর তার সেই পেটাই চেহারা, একেবারে ব্যায়ামবীরদের মতো। কিন্তু সেই ছেলেটা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে বিশাল। কেন হয়েছে, কিভাবে হয়েছে, আর আগাগোড়া আমরা কিছুই জানি না। তবে মনে হচ্ছে কোনো রকম খাবারের কারণে এমনটা হয়েছে। কিন্তু আমার গিন্নিও তেমন কিছু রাঁধেন না। ডাক্তার বাড়ি এসে দেখে বলে গেছেন পেটে বিষক্রিয়া হয়েছে। সেই জন্যে কিছু পথ্য লিখে দিয়ে গেছেন, কিন্তু সেগুলো খেয়েও ভাগ্নে বিশাল অসুস্থ হয়েই রয়েছে। এখন আমরা কিছুতেই বুঝতে পারছি না ব্যাপারটা আসলে কি হয়েছে। অনিশ্বর হালকা হেসে বলল, আপনার ভাগ্নের পেট খারাপ নিয়ে অত চিন্তা করার কি আছে? আরে ওরকম হয়েই থাকে মাঝে মাঝে। আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? না না মশাই, ঘাবড়ে যেতাম না। আপনি ভাবুন, বিষক্রিয়া নাকি খুবই ভয়ানক রকমের হয়েছে, আর তার মধ্যে আমার গিন্নির কোনো ক্ষতিকর কিছু দেয়নি খাবারে। আপনি এখন বলবেন একই খাবার খেয়ে সাধারণত সকলের বিষক্রিয়া হয় না, কিন্তু আমার মাথায় যেটা ঘুরছে আমি সেটা আপনাকে বলতে চাই। কি বলতে চান? আসলে গত পরশুদিন আমি আমার ঘরের মধ্যে থেকে একটি অদ্ভুত গোছের লোককে দেখেছি। আমি তাকে সম্পূর্ণ দেখেছি বলবো না, শুধুমাত্র তার ছায়াখানা দেখতে পেয়েছি, এই যা। আমি সাদা পর্দার আড়ালে সে ব্যক্তির ছায়া দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠি, আর সেই ব্যাটা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। কিছু একটা বেয়ে নেমে গেল এতই জলদি যে আমার আর কিছুই করার থাকলো না। এই কথা আমাদের আগে বলেননি কেন? বলা হয়নি মশাই, আসলে নিজেই ভুলে গিয়েছিলাম। আমি এই ভাগ্নের শরীর খারাপ দেখে মনে পড়লো। আচ্ছা, তাহলে এ ব্যাপারে আমাদের বেশ নজর দিতে হবে বই। আপনার দোতলা থেকে ওভাবে বেয়ে বেয়ে একটা লোক নেমে গেল আর কেউ লক্ষ্য করলো না? খুঁজেছিলাম নেমে, নিচে নেমে কয়েকজনকে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু কেউই কিছু বলতে পারলো না। সে কি আপনাদের রান্নাঘরের দিকেই উঠেছিল আর ওদিক থেকেই? আগে হ্যাঁ অনিশ্বরবাবু, আপনি একদমই ঠিকই বলেছেন। আমার মাথায় ব্যাপারটা ছিল না, কিন্তু যখন থেকে বুঝেছি বুঝেছি, কিন্তু সেই খবর তো আপনারাও খেয়েছিলেন। তাহলে? ভদ্রলোক একটু গম্ভীর হয়ে উত্তর দিলেন, আসলে আমি তো তখন কিছু সন্দেহ করিনি বিশেষভাবে। আপনাকে আগেই বলেছি আমার ভাগ্নে ব্যায়ামবীর, তাই ওর জন্য 5টা ডিম সেদ্ধ ভাগ করে রাখা ছিল। এবার ছেলেটি সেই দিন থেকেই একেবারে অসুস্থ হয়ে গেল। বুঝলাম, কিন্তু এইভাবে খাবারে কিছু ক্ষতিকারক পদার্থ মিশিয়ে দিয়ে কার লাভ হবে বলে আপনার মনে হয়? আর আমার যতদূর ধারণা, সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি আপনার ভাগ্নের কোনো ক্ষতি সাধন করতে আসেনি।
সে এসেছিল আপনার কিংবা আপনার স্ত্রীর ক্ষতি করতে। এখন আপনার ভাগ্নে সেই ফাঁদে পড়ে গিয়ে তার পেটের সমস্যা হয়ে গেছে। ওকে হাসপাতালে ভর্তি করার ব্যাপারে ডাক্তারবাবু কিছু বলেছেন? ওষুধে কাজ না দিলে নিয়ে যেতে বলেছেন বই কি। আচ্ছা, আপনার কি মনে হয় এভাবে কেউ কেন খাবারের মাধ্যমে? ব্যাপারটা আমারও বড্ড অদ্ভুত লাগছে, জানেন তো। এইভাবে খাবারে কিছু মিশিয়ে দিয়ে পালিয়ে যাওয়া ব্যাপারটা আপাততভাবে কোনো সহজ জিনিসই মনে হচ্ছে। তবে ব্যাপারটা আদতে অতটা হালকা কিনা সে নিয়ে আমাদের একটু ভাবতে হবে। তাহলে উপায়? কে এমনটা করলো কিছুই জানতে পারলাম না, আর বলা তো যায় না সে যদি আপনাদেরকেও কোনোভাবে। বলে ভগবান বাবু থেমে গেলেন। আমি একটু উদ্বিগ্ন হয়ে বললাম, এভাবে কোনো কারণ ছাড়া কেউ করবে বলে তুমি মনে করো কি অনিশ্বর? অনিশ্বর চায়ের কাপে চুমুক দিয়ে বলল, না, আমার তো সেরকম মনে হয় না। যে কোনো ছোট বড় অথবা প্রতিটি মাপের ক্রাইম করার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। এভাবে খাবারে কিছু মিশিয়ে দেওয়ার কথাটা। বলে অনিশ্বর চায়ের কাপটা নামিয়ে রাখলো টেবিলে। তারপর বলল, এমন একটা কথা বলতে বলতে চা খাওয়াটা বড্ড ভয়ের মশাই। হঠাৎ করে মনের মধ্যে কেমন একটা শঙ্কা জেগে উঠল। বলে অনিশ্বর খানিক হাসতে আরম্ভ করলো। আমি ভগবান বাবুকে বললাম, আপনি বরং একটা কাজ করুন ভগবান বাবু, অবস্থা আরো খারাপ হলে আমাদের খবর দেবেন, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন। অনিশ্বর ভদ্রলোককে আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ, আপনি দরজা জানলা ভালো করে বন্ধ করে রাখবেন, আর দ্বিতীয়বার এরকম কিছু দেখতে পেলে আমাদের সত্তর জানাবেন। পরশুদিন বোধহয় আমরা ছিলাম না, তাই না সুরজ? হ্যাঁ, আমরা সেদিন কুমারেশ বাবুর বাড়িতে গিয়েছিলাম। যাই হোক ভগবান বাবু, আপনার মুখে চিন্তার ভাব দেখলে পৃথিবীটা আরো কঠিন কঠিন বোধ হয়। এভাবে কোনো উদ্দেশ্য ছাড়া কেউ এমনটা করেনি, আমি সেটা আপনাকে আশ্বস্ত করতে পারি। কিন্তু এটা আমি মোটেও বলছি না যে আপনি সতর্ক থাকবেন না। বরং আমার মনে হচ্ছে আমাদেরকেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। এই কদিন কোনো লোক হঠাৎ উদ্বাস্তুর মতন ক্ষতি করে গেলে আমাদের আপাততভাবে কিছু করার নেই। তবে যদি তারা আপনার ক্ষতি সাধন চায়, তাহলে তারা আবার করে আপনার খারাপ চাইতে কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করবে, আর তখনই আমাদের মোক্ষম ঘা দিতে হবে। ভগবান দাস একটু ভয় পেয়ে বললেন, তার মানে আমার উপরে কোনো অ্যাটাক হতে পারে? খুব সম্ভবত হ্যাঁ। নাহলে আমাদের ভাবতে হবে এটা কোনো ফালতু লোকের কাজ, যেটা একেবারেই অবিশ্বাস্য। দেখুন আপনার ভাগ্নে কেমন থাকে, আর আমাদের জানাবেন কিন্তু অবশ্যই। ভদ্রলোক আর দুটো চারটে অদরকারি কথা বলে নিচে নেমে গেলেন। অনিশ্বর রঘুকে ডাক দিয়ে বলল, রঘু, একটু সাবধানে খাবার দাবার ঢাকা দিয়ে রেখো। ভগবান দাসের বাড়িতে কিন্তু বিষক্রিয়া দেখা গেছে, তাও আবার সেটা মনুষ্য সৃষ্ট, তাই খিড়কিগুলো বেশ ভালোভাবে দিয়ে রেখো। রঘু তো একেবারে ভয়ার্ত হয়ে বসে রইল। সত্যি বলতে এরকম শুনলে ভয় একেবারে কণ্ঠনালীর উপর চেপে বসে বই কি। পাঠকগণকে দুর্ভাগ্যের একটা খবর দিয়ে রাখি যে ভগবান দাসের ভাগ্নে শ্রী সুশীল বর্মন মেডিকেল কলেজে ভর্তি ছিলেন বেশ কয়েকদিন। আমরা তাকে দেখতেও গিয়েছিলাম এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সশরীরে ভগবান বাবুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত ছিলাম। কিন্তু শেষমেশ তার রক্ষা হলো না। অকালে ঝরে গেল তার প্রাণখানা। অমন পেটাই স্বাস্থ্যবান চেহারাখানা মৃত্যুর পূর্বে একেবারে শুকিয়ে পাঁজর বেরিয়ে গিয়েছিল। ভগবান বাবুর দিদি জামাইবাবু সকলেই এসেছিলেন ঢাকা থেকে। তারা মনে করেছিলেন কলকাতায় তার অধিক ভালো ট্রিটমেন্ট হবে, সেই জন্যই ঢাকায় আর ফেরত নিয়ে যাননি। আর তার অমন শারীরিক অবস্থায় অন্য জায়গায় স্থানান্তরে আরও সমস্যা বাড়ত বই কমত না। শেষকালে অমন কান্নার রোল দেখে আমরা বড়ই কষ্ট পেয়েছিলাম। ছেলেটির পেটে যে কি এমন বীভৎস বিষক্রিয়া ঘটল, যার ফলে তাকে একেবারে পরলোক গমন করতে হলো। ব্যাপারখানা বড্ড রহস্যজনক বটে। আপাতত আর কোনো সন্দেহ ভাজনের খোঁজ পাওয়া যায়নি যাকে ধরে আমরা সুশীল বর্মন কেসের সমাধান করতে পারি। ইন্সপেক্টর রাখালবাবু এসেছিলেন তদন্তের খাতিরে। ভদ্রলোকের সঙ্গে আমাদের বেশ অনেক দিনের পরিচয়, সেটা আপনাদের আর নতুন করে বলার কিছুই নেই। রাখালবাবু অনিশ্বরকে যথেষ্ট সম্মান দেন এবং অনিশ্বরের সহায়তা ছাড়া যে তার অনেক কেস এখনো সমাধানের মুখ দেখত না, সে কথাও অকপটে স্বীকার করেন। রাখালবাবু প্রাথমিকভাবে আমাদের সঙ্গে কথাবার্তা বলে ভগবান দাসের ঘরে প্রবেশ করলেন।
আসলে সেই বাড়িতে এখন সকলেই কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গেছেন। সুশীলের বাবা মায়ের শরীর গেছে ভেঙে। নিজের বাড়িতে এসে এরকম একটা হানিকর কাণ্ড ঘটার কারণে ভগবান বাবুও যথেষ্ট দুঃখিত। আমরা তার ঘরে প্রবেশ করতেই ভগবান দাস বললেন, অনিশ্বরবাবু, সেদিন আপনাকে আমি যে কথাগুলো বলেছিলাম তার প্রত্যেকটা ফলে গেছে। আপনারা আমার কথায় তেমন একটা পাত্তা দেননি আমি জানি, কিন্তু দেখুন আমার ভাগ্নেটা। বলে কাঁদতে লাগলেন ভদ্রলোক। অনিশ্বর তাকে আশ্বস্ত করে বলল, শান্ত হন আপনি। এদিকে বসুন আর ঠান্ডা মাথায় আমাদের সব কিছু খুলে বলুন। দেখুন, ইন্সপেক্টর এসেছেন এই বিষয়ের তদন্ত করতে। ময়না তদন্তে বোঝা গেছে মৃত্যু বিষক্রিয়ার ফলেই হয়েছে, তাই সেক্ষেত্রে পুলিশই তদন্ত হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। এখন আমাকে কি করতে হবে বলুন? রাখালবাবু বললেন, আপনাকে আমাদের সাহায্য করতে হবে এই যা। আমার মনে হয় আপনার এক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না। না না, আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে সবিস্তারে সবটা বর্ণনা করতে পারি। বলে ভগবানবাবু রাখালবাবুকে আমাদের সেদিন যা যা বলেছেন সবটা পুনরায় বর্ণনা করলেন। আর বর্ণনা করা শেষ হলে অনিশ্বর বলল, আচ্ছা, একবার রান্নাঘরের ওই দিকটা চলুন তো। কোথা থেকে খুনি এসে খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন বলছেন, সেটা একবার সচক্ষে দেখি। ভগবানবাবু আমাদের সঙ্গে নিয়ে তার রান্নাঘরের ওই নির্দিষ্ট প্রান্তে ছুটে গেলেন। আমরাও তাকে অনুসরণ করে চললাম। পাশের এই ঘরে দেখি দুজন স্ত্রীলোক আর একজন ভদ্রলোক বসে আছেন। বুঝতে পারলাম এর মধ্যে সুশীলের পিতামাতা রয়েছেন। আমরা হাত জোর করে নমস্কার করার ভঙ্গি করে এগিয়ে গেলাম রান্নাঘরের দিকে। রান্নাঘরটা বাড়ির পশ্চিম দিকে, মোটামুটি গোছানো রান্নাঘর, তবে কিছু কিছু উপকরণ চারিদিকে ছড়িয়ে রয়েছে। অনিশ্বর একবার চারিদিকটা পর্যবেক্ষণ করে নিল। দুটো বাসনের তাক রয়েছে, নিচে উনুনের পাশে কিছু মশলার প্যাকেট, আর পাশে দুটো তিনটে বেগুন, গাজর ও অন্যান্য সবজি খোলা অবস্থায় ফেলে রাখা আছে। অনিশ্বর বলল, দেখেছেন রাখালবাবু, এইভাবে গুরুত্ব না দেওয়ার কারণেই ছেলেটাকে শেষ হতে হয়েছে। অথচ ভগবান বাবু স্ত্রী সেটি ঠিক করে গুছিয়ে রাখেননি। গাফিলতির বলিদান নিজেদের দিতে হলে সেই দিন বুঝবে এরা। বলে অনিশ্বর রান্নাঘরের জানলার বাইরে মুখ বাড়াতে নিচের দিকে তাকালো। এখান থেকে সহজে পালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, যদি না পালিয়ে যাওয়া আগন্তুক লোকটি বিশেষজ্ঞ হয় এই ব্যাপারে। এদিক থেকে গলির মোড় ধরে পালিয়ে গেলে সত্যিই ব্যাটাকে দেখতে পাওয়া যথেষ্ট মুশকিল হবে বইকি। মনে মনে অনিশ্বর কি একটা ভাবছিল। তারপর সেখান থেকে বেরিয়ে রাখালবাবুর উদ্দেশ্যে বলল, ব্যাপার বেশ জটিল বলেই মনে হচ্ছে রাখালবাবু। আমার মনে হয় যে এই কাজ করেছে সে কারো নির্দেশেই করেছে, এটা সরাসরি শত্রুপক্ষের কাজ নয়। রাখালবাবু একটু অবাক হয়ে বললেন, আপনি সে বিষয়ে নিশ্চিন্ত হচ্ছেন কিভাবে? নিশ্চিত হচ্ছি এ কথা হয়তো বলতে পারি না, তবে অভিজ্ঞতা থেকে এটুকু অনুমেয় যে এই ধরনের কাজ কোনো অল্প বয়সী ছেলে ছাড়া কারো পক্ষেই করা সম্ভব নয়। কারো মাধ্যমে এই কাজটা করানো হয়েছে রাখালবাবু। আপনি আপনার মতন তদন্ত চালিয়ে যান। আমার দৃঢ় বিশ্বাস এ কোনো ভাড়া করা লোকের কাজ, আর নিজের কাজ পূরণ না হওয়ায় সে আবার নিজে আসবেই, আর আমরা তখনই তার থেকে সবটা বের করব। অনিশ্বর এতগুলো কথা বলে বেরোলো রান্নাঘর থেকে। আমরা ওর পিছন পিছন বেরিয়ে পড়লাম। ভিতরের এই ঘরে উপস্থিত রয়েছেন বাড়ির সকল সদস্যরাই। অনিশ্বর ভগবান বাবুকে দেখে বললেন, আমরা দেখলাম সবটা। জানি না ব্যাপারটা কে বা কারা ঘটিয়েছে, তবে নিশ্চিত এই হত্যাকারী আবার ফিরে আসবে। ভগবান বাবু একটু থতমত খেয়ে বললেন, ফিরে আসবো মানে? দেখুন, আমার যতদূর অনুমান আপনার জন্যই এই ফাঁদ পাতা হয়েছিল, তাই আপনাকে এই ফাঁদের জালে না জড়িয়ে উনি শান্তির নিঃশ্বাস নেবেন কি করে? এই ঢাকা শহর থেকে আসা সুশীল বর্মন তার উদ্দেশ্য ছিল না। আপনি একবার ভালো করে ভেবে বলুন তো, আপনার কি কারো ওপর কোনো রকমের বিবাদ রয়েছে? বিবাদ মানে? না না মশাই, অমন কিছু আমার কারোর সাথেই নেই। আমি তো হাসি খুশি মানুষ, খাই দাই, চাকরি করি, আর সামান্য রঙ্গ তামাশা করে দিন কাটাই। আপনার কথা মতো ব্যোমকেশবাবু আমার কেউ ক্ষতি করতে নিশ্চয়ই আসবে না। আপনি সেই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত? আপনি একটু মনে করুন সময় নিয়ে, নইলে আপনার উপর কিন্তু বিপদের খাড়া ঝুলছে।
পাশ থেকে একজন ভদ্রমহিলা নিস্তেজ গলায় বললেন, আপনি কি একেবারেই নিশ্চিত ওরা কি ভাইকেই? আমার অনুমান তো তাই বলছে। মাফ করবেন, আপনি কি সুশীলের মা? হ্যাঁ, আমি সুশীলের মা, আর ইনি ওর বাবা। আমরা দুজনে বড্ড শোক বয়ে চলছি। আপনার অনেক নাম ডাক শুনেছি, তাই আপনার উপরে বিশ্বাস আছে আপনি এর একটা বিহিত করেই ছাড়বেন। পাশ থেকে সুশীলের বাবা বললেন, অনিশ্বর বাবু, আপনার উপর আমারও পূর্ণ আস্থা আছে। আমাদের সম্পদ নেহাত কম নয় ঢাকায়। আপনি যদি এর পেছনে থাকা শয়তানকে খুঁজে বের করতে পারেন তাহলে আপনাকে আমি পুরস্কার দেব, কিন্তু আপনি দয়া করে এর একটা ব্যবস্থা করুন। অনিশ্বর তাদের আশ্বস্ত করে বলল, আপনারা যা হারিয়েছেন সেটার দুঃখ ভাগ করে নেওয়ার ক্ষমতা আমার নেই। আমি সত্যি শোকাহত, কারণ আপনার ছেলেকে হাসপাতালে আমরা নিয়ে গেছি। আমরা এর পিছনে থাকা ব্যক্তিকে অবশ্যই খুঁজে বের করব। আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন। তবে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দিতে পারবেন? হ্যাঁ, বলুন। আচ্ছা, আপনার সন্তানের অবর্তমানে আপনার অগাধ সম্পত্তির মালিক কে হবে? আমার নিজের বলতে কোনো আত্মীয় পরিজন নেই। যারা ছিল তারা একে একে ছেড়ে চলে গেছে, না হয় মারা গেছে। আমার বাবার দিকে অনেকে ছিল বটে, তবে এখন আর কেউই বেঁচে নেই তাদের মধ্যে। আচ্ছা আচ্ছা, তাদের মধ্যে কি সম্পত্তিজনিত কারণে এমনটা করতে পারে বলে আপনার মনে হয়? হয়তো তাই। আমি ঠিক বুঝতে পারছি না অনিশ্বর বাবু, কিন্তু ওরা কেউই কলকাতায় থাকে বলে আমার জানা নেই। আচ্ছা, তবে সে ব্যাপারে খতিয়ে দেখতে হবে। আপাতত এখানে যেহেতু ব্যাপারখানা হয়েছে, তাই আমাদের এর শেষ দেখে ছাড়তেই হবে। আপনি চিন্তা করবেন না। খুনি ভগবান বাবুর উদ্দেশ্যে যদি সেদিন এসে থাকে তাহলে আরেকবার তাকে আসতেই হবে। আর আমরা একেবারে সজাগ আছি। একবার এমুখ হোক। ভগবান বাবু বললেন, অনিশ্বর বাবু, আমি ঠিক নিশ্চিত নই, তবে একটা কারণ হতে পারে আমার ক্ষতি করার। কি কারণ হতে পারে? একটু খুলে বললে আমাদের সুবিধা হয়। আমি তখন বছর 22-এর যুবক ছিলাম। তখন আমি আমার এক প্রিয় বন্ধুর সঙ্গে প্রতারণা করি, সে কথা বলতে আমার কোনো দুঃখ নেই। অনিশ্বর একটু অবাক হলো এই কথা শুনে। তারপর জিজ্ঞেস করলো, কিসের প্রতারণা? আমার তখন প্রিয় বন্ধু ছিল হরিপদ। হরিপদ যেমন চেহারা তেমন গাম্ভীর্য ছিল। ওর ওই অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেতাম আমরাই। নারীরা তো ওর হাতের ছোঁয়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতো সারাক্ষণ। ছোট থেকেই ওর সঙ্গে বন্ধুত্ব গাঢ় ছিল এমনটা নয়, তবে কলেজে পড়ার সময় এবং তার পরবর্তীতেও আমাদের দীর্ঘ সময়ের খুব ঘনিষ্ঠতা ছিল। হরিপদ খুব মেধাবী এবং কর্মঠ ব্যক্তি ছিল, কিন্তু অবাক হওয়ার কথা, এত অপূর্ব ব্যক্তিত্ব ও পুরুষত্বের অধিকারী হওয়া সত্ত্বেও কখনো সে কোনো প্রেম ঘটিত বিষয়ে জড়ায়নি। আসলে খুব গরিব ঘরের ছেলে ছিল কিনা, তাই নিজের লক্ষ্যে অবিচল ছিল। কয়েক বছর পর যখন মেটাল বক্সে চাকরি পেল, তখন ওর একটি মেয়ের সঙ্গে ভালোবাসা হলো। বেশ কয়েক বছর দুজনের সম্পর্কে আবদ্ধ ছিল, কিন্তু মেয়েটির বাড়ি থেকে বিয়ের জন্য বড় তাড়া দেয় অনিশ্বরবাবু। তাই গরিব ঘরের কর্মঠ হরিপদের সঙ্গে বিয়ে হওয়ার আগেই আরেকজনের সঙ্গে বিয়ে হয়ে যায় তার। মেয়েটির বিয়ে হয় হরিপদর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভগবান দাস, অর্থাৎ আমার সঙ্গে। ও যখন জানতে পারে যে ওর প্রেমিকাকে আমি ফুসলে নিয়ে বিয়ে করে ফেলেছি, তখন ওর চোখ মুখ একেবারে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো দাও দাও করে চলে ওঠে। আমাকে মেরেছিল একবার রাস্তায়। আমার এই শরীরে আমি ওর সঙ্গে কখনোই পেরে উঠিনি। তবে এখন বিগত কয়েক বছরে আমার অবনতি হয়েছে চাকরিতে। যা সম্পত্তি ছিল তার অনেকাংশ বিক্রি করে দিয়ে এখানে উঠেছি এখন। নইলে অনিশ্বরবাবু, আমি যথেষ্ট সম্পন্ন পরিবারের লোক ছিলাম, তবে নিজে বড্ড আয়েসি হওয়ার কারণেই বড় কিছু করে ওঠা হলো না এই জীবনে। আমার মনে হয় হরিপদ ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউই নেই ক্ষতি করার। বলে ভদ্রলোক হাঁপাতে লাগলেন। অনিশ্বর ভুঁড়ো কুঁচকে জিজ্ঞেস করলো, কিছু মনে করবেন না, কিন্তু একটা কথাই মন বড় উৎসুক হয়ে আছে। হ্যাঁ, আপনিই বলুন। আপনি কি মন থেকে বিয়ে করেছিলেন আপনার স্ত্রীকে, নাকি বন্ধুর সঙ্গে পাল্লা দিতে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ও সব কিছুতেই আমার চেয়ে ভালো ছিল।
সব কিছুতে, বুঝলেন? তাই আমার একটা গুপ্ত হিংসা ভাব রয়ে গিয়েছিল। শুধু একটা জিনিসই আমার থেকে কম ছিল, আর সেটা হলো অর্থ। ওই জিনিসটার বলেই আমি ওর ভাবি স্ত্রীকে নিজে বিয়ে করি। কিন্তু বিয়ে করলেই তো আর হলো না। তাই দেখুন না, বিবাহিত জীবনে আমি কখনোই সুখ পাইনি। আপনার সেই বন্ধু অর্থাৎ হরিপদবাবুর এখন কি অবস্থা? তার অবস্থা আমার মতন ছোটখাটো মানুষ কিভাবে জানবে বলুন তো অনুষ্কারবাবু? সে মেটাল বক্সে কাজ করতে করতে নিশ্চয়ই বেশ ভালো অর্থ উপার্জন করেছে। এখন জানি না কোথায় থাকে বা কি করে, কিছুই জানি না মশাই। তাহলে এত বছর পর কেন আপনার ক্ষতি করতে সে উদ্যত হলো? এতগুলো বছর কোথায় হাত গুটিয়ে বসেছিল সে? কারণ আছে অনেশ্বরবাবু, কারণ আছে। আমার স্ত্রী পোয়াতি অনেশ্বরবাবু। জানি না ওর অস্ত্রের মুখে আমি দাঁড়িয়ে নাকি আমার স্ত্রী ও সন্তান। তবে এমনটা যদি হয়ে থাকে, আমি বড্ড সংকটে রয়েছি অনেশ্বরবাবু। আপনি দয়া করে সাহায্য করুন। আমরা দেখতে পেলাম ভগবান দাসের মুখে ভয়ের করাল ছায়ার আবির্ভাব। যে মানুষটা সর্বদা মুখে একগাল হাসি নিয়ে ঘুরে বেড়ায় চারিদিকে, তার মুখে এহেন ভয়ের রেশ দেখে বড্ড চমকিত হতে হয় বটে। কিন্তু যে কাহিনী তিনি শোনালেন তাতে ভয়ের কারণ কিন্তু অত্যধিক পরিমাণে। অনিশ্বর বলল, সেই খবর ওনার জানার কোনরূপ সম্ভাবনা আছে কি? জানি না অনেশ্বরবাবু, কে কিভাবে কোথা থেকে কথাবার্তা জানতে পেরেছে সেই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আমি শুধু এইটা জানি যে আমি বিপদের মুখে পড়েছি। তাই আপনার এবং পুলিশ বিভাগের সাহায্য ছাড়া আমাদের জীবনের গতি প্রকৃতি একেবারে নষ্ট হয়ে যাবে। ভদ্রলোক এতটা গভীরভাবে কথাগুলো বলছিলেন যে মনের ভিতরটা বড্ড আঘাত পেল। কিন্তু নিজের প্রাক্তন প্রেমিকার বিবাহিত জীবনে এভাবে ব্যাগরা দিতে কোনো সজ্জন ব্যক্তি পারে? আমি বাবা এসব জিনিস ঠিক বুঝি না, আর বোঝবার চেষ্টাও বিশেষ করি না। তবে এটুকু বুঝতে পারি, প্রেমে আঘাত খাওয়া মানুষ আর সন্তানহারা মায়ের ক্ষিপ্রতায় কিছু কিছু সাদৃশ্য আছে বটে। কোনো কবি বলেছেন কি কথা, নাকি এটা আমার মাথায় নিচে থেকেই এলো, কে জানে। অপরদিকে তার স্ত্রী খাটের উপর বসে রয়েছেন মাথা নিচু করে। হয়তো এতগুলো পুরুষ মানুষের সামনে এভাবে তার প্রাক্তন প্রেমের গল্প উত্থাপন করার ফলে একটা অস্বাভাবিকতা সৃষ্টি হয়েছে তার মনে। তিনি ছুটে চলে গেলেন রান্নাঘরের দিকে। লজ্জাবোধের ফলে হয়তো এমনটা করলেন তিনি, আর মনে হলো তার চোখ বেয়ে নেমে এসেছে জলের ধারা। অনিশ্বর ভগবান বাবুকে আশ্বস্ত করে বলল, দেখুন, এখন আপনাকে আপনার এবং আপনার স্ত্রীর যথেষ্ট দেখভাল করতেই হবে। আপনি কোনোভাবে নিজের উপর কোনো গাফিলতি করবেন না, এবং আপনারই হাতে দায়িত্ব রইল আপনার স্ত্রীর রক্ষণাবেক্ষণের। আপনি যদি এই কথাগুলো আমাকে আগে বলতেন তাহলে আমার পক্ষে অনেকটা সুবিধে হতো। এখন একটা কাজ করবেন, আপনার বাইরে যাবার একান্ত প্রয়োজন হলে তবেই যাবেন। অফিস থেকে এসে আর বিশেষ বাইরে যাবেন না, কারণ বাইরের প্রকৃতি আপনার জন্য খুব একটা সুখকর নয়। আর আপনার স্ত্রী যাতে কোনোভাবে বাড়ির বাইরে না বেরোয় সে ব্যাপারে খেয়াল করবেন। খুনি সেই সন্দেহ করেই হয়তো খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে চলে গেছে। যাই হোক, সাবধানে থাকবেন, আর কোনো বিপদে পড়লে ওপর তলায় আমার দরজায় কড়া নাড়তে ভুলবেন না। আমরা ওদের ঘর থেকে বেরিয়ে নিচে নামলাম। রাখালবাবুকে অনিশ্বর কেস সম্বন্ধনীয় আরও বেশ কিছু কথা বলছিল। এখন সর্বদা এখানে নজরদারি করার জন্য যথেষ্ট লোক স্টেশনে নেই, তাই সেক্ষেত্রে মাঝে মধ্যে টহল দিয়ে যাবেন তেনারা। আর তাছাড়া আমি আর অনিশ্বর তো আছি, আমরা যতটা পারবো নজর রাখার চেষ্টা করব। তবে বাড়ির বাইরে গেলে সেটা একটু ঘাটতি পড়বে বই কি। আমরা ভগবান বাবু ও তার স্ত্রীকে বারংবার বারণ করে দিয়েছি যে কোনোভাবেই যাতে কোনো গাফিলতি না করেন কোনো কিছুতে। আর ভগবান বাবুর ক্ষতি যে কেবলমাত্র খুনি বাড়ি বয়ে এসে করে যাবে এমনটাও নয়। রাস্তাঘাটে যথেষ্ট সাবধান সতর্কে তাকে চলাফেরা করতে বলা হলো। এখন শুধু দেখার পালা কিভাবে ক্ষতি করতে আসেন খুনি মহাশয়। একেবারে হাতের সামনে পেলে নাস্তানাবুদ না করে আমরা তাকে ছাড়ছি না। এছাড়াও পুলিশ বিভাগ যথেষ্ট জোরদার তদন্ত চালাবে সুশীলের খুনের ব্যাপারে। কোনো দিক যাতে হালকাভাবে না নেওয়া হয় সেই নিয়ে তৎপর রাখালবাবু। এখন এই হরিপদ নামক ব্যক্তিটির চিন্তা মাথায় ঢুকলো অনিশ্বর এবং আমার। না জানি এর ব্যাপারে কতদূর কি খবর মেলে। বেশ কয়েকদিন শান্তিতে যাচ্ছিল আমাদের দিনকাল।
ওই হরিপদ সাহা বলে কারো কোনো সন্ধান পাওয়া গেল না। না জানি কোথায় ওত পেতে রয়েছেন তিনি। কিন্তু পুলিশ ভগবান বাবুর থেকে তার ব্যাপারে সমস্ত তথ্য শুনে খোঁজ খবর চালিয়েছে যথাসাধ্য। তা সত্ত্বেও কোনরূপ আশাপ্রদ ফলাফল পাওয়া যায়নি। শোকাতুর হয়ে এদিকে ঢাকায় ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন সুশীলের বাবা মা। একমাত্র ছেলেকে ঘুরতে পাঠিয়ে এখন কি কষ্টখানা ঘাড়ে করে ঘরে যেতে হচ্ছে তাদের। উফ, সে এক অকল্পনীয় হৃদয় বিদারক কাহিনী। ভগবানবাবুর স্ত্রীর উপর আর কোনো রকম কোনো ক্ষয়ক্ষতির আভাস আসেনি, যার ফলে আমরা কয়েকদিন অনেকটা নিশ্চিন্ত হয়ে গিয়েছিলাম। অনিশ্বরের হাতে একটি নতুন কেসও এসেছে এর মধ্যে। ও সেটা নিয়ে মাঝে মধ্যে ভাবনা চিন্তা করতে ও তদন্তের খাতিরে একটু যাতায়াত করছে। আমিও ওর সঙ্গে সঙ্গ দিচ্ছি মাঝে মধ্যে। পুলিশি তদন্ত চলছে সুশীল বর্মন মৃত্যু নিয়ে। রাখালবাবু বিভিন্ন জায়গায় তদন্ত চালিয়েও কোনো সুবিধে করতে পারেননি এখন অবধি। এমনই একদিন সকালবেলায় আমি আর অনিশ্বর গিয়েছিলাম ওর নতুন কেসের মক্কেলের বাড়িতে। এই কেসের ব্যাপারটা অন্যান্য কেসের থেকে কিছুমাত্র ভিন্ন, কারণ একটি একলা জীবন কাটানো ভদ্রলোক হঠাৎ বাড়িতেই খুন হয়েছেন, যেখানে সন্দেহ করার মতন একটা ছিটে ফোটা মানুষের অস্তিত্ব নেই। সেখানে অনিশ্বর যে কিভাবে সমস্ত ঘুঁটি সাজাবে সে নিয়ে আমার যথেষ্ট চিন্তা রয়েছে। সাধারণত এরকম ধরনের বিষয় পুলিশের পক্ষে খুঁজে বের করা বেশি সুবিধের হয়। তবে সেই একাকী ভদ্রলোকের বিদেশে থাকা ছেলে অনিশ্বরকে বিশেষভাবে অনুরোধ করেছেন তার পিতার খুনিকে বের করার জন্য। এদিকে নিজের পিতার মুখে আগুন দিতেও তিনি কিন্তু বিলেত থেকে আসতে পারেননি। আর এখন সেই খুনের পরিচয় জানার জন্যে তার অন্তর একেবারে হা হুতাশ করছে। আমি আর অনিশ্বর সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সেই ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা বললাম এবং তারপর নিজেদের বাড়ির পথ ধরলাম। কোনো কঠিন কেসের গভীরে অবস্থান করলে অনিশ্বর সাধারণত কথাবার্তা বলে না। সে তখন ভাবনার অতল গহ্বরে নিমজ্জিত থেকে সবটা খতিয়ে অনুসন্ধান করতে ভীষণ ব্যস্ত থাকে। আমরা রাস্তার মোড়ে ঢুকে দুটো সিগারেট জ্বালিয়ে খেতে খেতে বাড়ির অভিমুখে চলেছি। ঠিক এমন সময় মনে হলো আমাদের বাড়ির নিচে একটা অল্প বয়সী ছেলেকে দেখা যাচ্ছে। সে মাটিতে পড়ে আছে। তারপর ধীরে সুস্থে উঠে নিজের জামা কাপড় ঝাড়তে লাগলো ছেলেটি। আমাদের দিকে পিঠ করে থাকায় তার মুখ আমরা দেখতে পাচ্ছি না। এবার হঠাৎ করে ছেলেটি চুপচাপ দাঁড়িয়ে একবার আর চোখে পিছনে আমাদের দিকে চাইল। অনিশ্বরের মুখ থেকে সিগারেট নেমে এসেছে। আমিও আমার সিগারেট খাওয়া থেকে বিরত থেকে এর উপর কড়া নজর দিয়ে রয়েছি। ছেলেটা যেদিকে দাঁড়িয়ে রয়েছে সেটা আমাদের ঘরের পশ্চিম দিকই বটে। তার সঙ্গে এই ছিচকে চোরের মতন ছেলেটার প্রচুর সাদৃশ্য রয়েছে। এবার ছেলেটা হঠাৎ করেই দৌড়াতে শুরু করলো সামনের দিকে। অনিশ্বর চিৎকার করে বলল, সুরজ, তুমি ভগবান বাবুর কাছে যাও, আমি একে দেখছি। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেখানে কিছুক্ষণ মাটির সঙ্গে আটকে রইলাম। আসলে আমিও সেই দিকে যাওয়ার জন্যে মনে মনে তৈরি হচ্ছিলাম, কিন্তু আমার মাথায় আসেনি এই ছেলেটি হয়তো নিজের কার্যসিদ্ধি করে পালিয়ে যাচ্ছে এই স্থান থেকে। অনিশ্বর সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে একটা জোরে চাপ দিয়ে ছেলেটির পেছনে দৌড়াতে লাগলো। আমিও সঙ্গে সঙ্গে সিঁড়ি বেয়ে বাড়ির দোতলায় উঠতে লাগলাম। এক নিঃশ্বাসে এতটা দৌড়ে হাঁপাতে হাঁপাতে ভগবান বাবুর ঘরের দরজায় কড়াঘাত করতে লাগলাম। কিছুক্ষণ বাদে দরজা খুলে বেরিয়ে এলেন উনার স্ত্রী। তিনি আমার এহেন অবস্থা দেখে বললেন, কি হয়েছে সুরজ বাবু, আপনি এভাবে দরজা ধাক্কা দিচ্ছিলেন? যাক, তার মানে এই মহিলার কোনো ক্ষতি হয়নি। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ভগবান বাবু কোথায়? উনি ঠিক আছেন তো? আপনি আসুন আসুন, ভেতরে আসুন। আমি কোনো মতে ঘরে ঢুকে দেখি বাইরের ঘরে সুশীলের বাবা মা তাদের জামা কাপড় গুছিয়ে রেখে বসে রয়েছেন, কিন্তু এ ঘরে তো ভগবানবাবু নেই। এই ঘরটি পেরিয়ে দ্বিতীয় ঘরে যেতেই আমার সারা গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভদ্রলোক নির্লিপ্ত দৃষ্টিতে একটি কাঠের চেয়ারে বসে দুধ খাচ্ছেন। তার গোঁফের অগ্রভাগে কিছুটা স্বর লেগেও রয়েছে।
কিন্তু আমি বুঝতে পারলাম কি ভয়ানক কাণ্ডখানাই না লুকিয়ে রয়েছে ওনার এই সাধারণ দুধ খাওয়ার পেছনে। গ্লাসের প্রায় অনেকটাই শেষ করে ফেলেছেন তিনি। আমি জোরসে ধমক দিয়ে বললাম, খবরদার, ওই দুধ আর খাবেন না ভগবান বাবু, ওতে ওতে বিষ আছে। ভদ্রলোক আমার দিকে বিশাল বড় চোখ করে চেয়ে রইলেন। তার হাত থেকে গ্লাস পড়ে গেল মেঝেতে। আমার কথার এই বিভৎসতায় উনি চেয়ার থেকে আছাড় খেয়ে পড়ে গেলেন মাটির উপর। অপরদিকে তার স্ত্রীও ভীষণ ভয়ে একটা মারাত্মক চিৎকার দিয়ে উঠলেন। আমি রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে জানালার দিকটা দেখলাম। ঠিক যেরকমটা ভাবছিলাম সেরকমই হয়েছে। জানালার একটা প্রান্ত খোলা রয়েছে, আর সম্ভবত ওই অল্প বয়স্ক ছেলেটা ওই খোলা জানলার সহায়তা নিয়েই। আমরা সকলে মিলে ভগবান বাবুকে নিয়ে গেলাম হাসপাতালের উদ্দেশ্যে। অনিশ্বর কিছুক্ষণ বাদে এসে পৌঁছলে আমাদের সঙ্গ দিল। আমি ওকে দেখা মাত্রই জিজ্ঞেস করলাম, ভাই কি ব্যাপার, পেলে ওই ছোকরাকে? না সুরজ, অনেক দৌড়েও ওকে ধরতে পারিনি শেষ অবধি। রাখাল বাবুকে খবর দিয়েছি, উনি পৌঁছে যাবেন হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই। সুশীলের পিতামাতার যাওয়া আপাতত স্থগিত হলো। এখন সদ্য সন্তান হারিয়ে আরেকবার ভাই হারানোর শোক বহন করতে হবে হয়তো ভদ্র মহিলাকে। ভগবান বাবুর গর্ভবতী স্ত্রী বড্ড কাহিল হয়ে পড়েছেন কাঁদতে কাঁদতে। এখন এই অবস্থায় তার চারিদিকে ঘন ঘন যাতায়াত সঠিক হবে না। এমনিতেই ভীষণ ভেঙে পড়েছেন তিনি। এখন খানিক বিশ্রাম নিলেই তার উপকার হবে। অনিশ্বর আমাকে বলল, ভাই সুরজ, ছেলেটিকে হাতের সামনে পেয়েও গিয়েছিলাম, কিন্তু ফসকে গেল যে কিভাবে বুঝতেই পারলাম না। আপনি তাকে শেষ কোথায় দেখেছিলেন অনিশ্বর বাবু? অন্তত সেটুকু জানলেই আমি তাকে টুটি টিপে বের করে আনবো। আমি ওর পিছন পিছন গিয়ে উঠেছিলাম একেবারে ধোপা পাড়ার দিকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেখানেই কোনো এক ঝুপড়িতে সে ঢুকে পড়েছিল। এবারে সেই এলাকায় অত কর্মব্যস্ত মানুষের মধ্যে কোথায় সে ঘাপটি মেরেছে আমি বুঝতে পারিনি রাখালবাবু। তার কোনো বর্ণনা দিতে পারেন কি? বর্ণনা বলতে একটা বছর 18-19-এর ছোকরা, মাথায় কোবরা চুল, উচ্চতা খুব একটা বেশি নয়, খুব দ্রুত দৌড়ায়, আর মুখটা খুবই সাদামাটা। মানে এহেন মুখের বর্ণনা দিলে আপনি ওই পাড়ায় অমন ছেলে হাজারটা খুঁজে পাবেন। বুঝলাম। তাহলে এখন কি করণীয়? আপনি ধোপা পাড়ায় একটা তলব করুন। আমার যতদূর মনে হয় ও সেখানকারই ছেলে হবে। বাইরের এলাকায় আমার খোঁজাকে নিজের চেনা এলাকায় নইলে ঘাপটি মারত না সে। যে কটা বর্ণনা দিলাম তাতে উনাকে যদি খুঁজে পেতে পারেন তাহলে সেটা আপনার কৃতিত্ব। রাখালবাবু একটা শব্দ করে তার নিচের কর্মচারীদের সঙ্গে কথোপকথন করতে লাগলেন। আমরা দুজনে ভগবান বাবুর দিদি জামাইবাবুর সঙ্গে হাসপাতালে দাঁড়িয়ে রয়েছি ডাক্তারের উত্তরের অপেক্ষায়। সুশীলের মা বললেন, অনিশ্বর বাবু, আপনি যে কোনোভাবে এর পিছনে থাকা শয়তানকে খুঁজে বের করুন। এভাবে ও কতদিন কতজনের ক্ষতি করে বেড়াবে? কতজনের কোল খালি হলে তবে শান্ত হবে সে? আপনি শান্ত হন, এভাবে উত্তেজিত হবেন না। আমি জানি আপনার ক্ষতিপূরণ আমরা করতে পারবো না, কিন্তু আমরা এর পিছনে থাকা, আপনার ভাষায় ওই করাল ছায়াকে আলোর সামনে তুলে ধরবই। কিন্তু আর কতদিন বলুন তো? আজ আজ আমার ভাইও। কথাটা শেষ করতে পারলেন না ভদ্রমহিলা। তার আগেই কান্নায় ভেঙে পড়লেন। উনাকে সামলানোর জন্য উনার স্বামী এগিয়ে এলেন। আমার এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে একটু মুক্তির প্রয়োজন ছিল। একটা হাসি খুশি মানুষ হিসেবে পরিচিত ভগবান বাবু কোন বিপত্তিতে পড়লেন সেই ভেবে আমার বড্ড চিন্তা হচ্ছে। কান্না থামিয়ে আবার উনি বললেন, ওই মেয়ের জন্যই আমার ছেলে, আমার ভাইয়ের আজ এই সর্বনাশ হয়েছে। ওই সর্বনাশী মেয়ে হাজার জনের সাথে প্রেম পীড়িতের খেলা খেলবে, আর বলি হতে হবে এই নিষ্পাপ ছেলেগুলোকে। সুশীলের বাবা বললেন, আপনারা ওর কথায় কিছু মনে করবেন না। আসলে ওর মানসিক ভারসাম্য এখন ঠিক নেই। আমি চেষ্টা করছি ওকে শান্ত করার। আমি বললাম, না না, আমরা কিছুই মনে করছি না। উনার এখন এরকম মানসিক অবস্থা থাকাটাই স্বাভাবিক। অনিশ্বর ভদ্রলোককে জিজ্ঞেস করলো, আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? হ্যাঁ বলুন, আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই উত্তর দেব।
ওই ছেলেটি যখন খাবারে বিষ মিশিয়ে দিয়ে চলে গেল তখন সকলে কোথায় ছিল? মানে ধরুন, যখন ভগবান বাবু দুধের গ্লাস তুলে খাওয়া শুরু করলেন তার আগে তিনি কোথায় ছিলেন, এবং বাড়ির বাকি সকলে অর্থাৎ আপনি, আপনার স্ত্রী এবং ভগবান বাবুর স্ত্রী কোথায় ছিলেন? আপনারা সকলে কি একই ঘরে ছিলেন? ভদ্রলোক খানিকক্ষণ আকাশ কুসুম চিন্তা করতে লাগলেন। তারপর মৃদু স্বরে বললেন, যতদূর মনে পড়ছে আমরা দুজনে বাইরের ঘরে ছিলাম। বিমলা অর্থাৎ ভগবানের বউ, সেও আমাদের সঙ্গে সেই ঘরেই ছিল। আর ভগবান বাবু? সে বোধ হয় যতদূর সম্ভব বাথরুমে গিয়েছিল। কেন বলুন তো? আপনারা কি জলের শব্দ পেয়েছিলেন? দেখুন, আমরা জামা কাপড় গোছানোয় ব্যস্ত ছিলাম, ওভাবে কর্ণপাত করার সুযোগ হয়ে ওঠেনি। আমি অনিশ্বরকে দূরে নিয়ে গিয়ে বললাম, তুমি কি কিছু সন্দেহ করছো নাকি অনিশ্বর? অনিশ্বর কিছু উত্তর দিল না। আমি আবার বললাম, আচ্ছা, ওই বিমলা তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে মিলে কি ভগবান বাবুকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে নাকি? দেখো অনিশ্বর, এখন ওর বর্তমান স্বামীর অবস্থা কিন্তু ভীষণ শোচনীয়। আর অপরদিকে হরিপদ যদি এখন বড়লোক হয়ে থাকে তবে... আমার কথা শেষ হতে না হতেই ডাক্তার বাইরে এসে উপস্থিত হলেন। অনিশ্বর তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, ভগবান বাবু কেমন আছেন? তার বিষক্রিয়ার ফল মারাত্মক কি? দেখুন, মারাত্মক কিছু হয়নি বলেই আমরা বুঝতে পারছি। আসলে সম্পূর্ণ দুধ না খাওয়ায় হয়তো বিষের মারাত্মক ছোবল থেকে রক্ষা পেয়েছে, তবে পেটে ইনফেকশন হয়েছে, সেই জন্য খুব লুজ মোশন হচ্ছে, বমি হচ্ছে। তবে আশা করি 48 ঘন্টার মধ্যে ব্যাপারটা নিষ্পত্তি হবে। ডাক্তার থামলে অনিশ্বর বলল, আমরা কি একবার ওনার সঙ্গে দেখা করতে পারি? এখন এই সময়? দেখুন, ওনার বিপদ এখনো কাটেনি বলেই আমি মনে করি। আপনি হয়তো জানেন না, ওনার এই অবস্থার পিছনে এক বড় ষড়যন্ত্র রয়েছে। সেই সবকিছু নিষ্পত্তি করতেই আমার এখন ওনার সঙ্গে কথা বলা উচিত। বেশ, তবে একজন যেতে পারবেন কেবলমাত্র। অনিশ্বর রাখাল বাবুর দিকে এগিয়ে গিয়ে উনার সঙ্গে কিছু কথা বললেন। আমি শুনতে না পেলেও রাখাল বাবুর উত্তেজিত মুখ আর বিস্ফারিত চোখ দেখে ঘটনার বীভৎসতা অনুমান করতে পারলাম। কিন্তু ঘটনাটা কি? অনিশ্বর সুশীল বর্মনের বাবা মায়ের উদ্দেশ্যে বলল, আপনারা এখানেই থাকুন, আমি একটা জরুরি কথা বলে আসি ভগবান বাবুকে। সুরজ, তুমিও এখানে থাকো, একজনই কেবল যেতে পারবে। বলে হন্তদন্ত হয়ে সেদিকে ছুটে গেল সে। আমি রাখাল বাবুর কাছে জিজ্ঞেস করতে উনি কেবলমাত্র বললেন, সবুর করুন, সবটা জানতে পারবেন। সবুরে যে মেওয়া নামক ফলটি ফলে সেই বিষয়টা কেবলমাত্র একটি প্রবাদ বাক্যই নয়, বাস্তবেও এর যথেষ্ট প্রভাব আছে। অনিশ্বর মিনিট 5 মধ্যেই সেখান থেকে বেরিয়ে এলো। তারপর হাসি মুখে বলল, সুরজ, তুমি নিশ্চিন্তে থাকো ওনার শরীরের ব্যাপারে। ওনার হাসপাতালের পরবর্তী খেয়াল রাখার জন্য রাখাল বাবু আছেন। আমি অনিশ্বরের এহেন কথা শুনে একেবারে আকাশ থেকে পড়লাম। সুশীলের বাবা জিজ্ঞেস করলেন, আপনি কি বলছেন সেসব তো কিছুই বুঝতে পারছি না অনিশ্বর বাবু। আগে আমি ঠিকই বলছি, আপনার ছেলের মৃত্যুর পিছনে আর কেউ নয়, এই ভগবান দাস দায়ী। উনি আপনার ছেলেকে খুন করেছেন এবং এখন নিজে অসুস্থ হয়ে পড়ে আছেন হাসপাতালে, যাতে উনার উপর কেউ সন্দেহ না করে। ভদ্রলোক হাসি খুশি মানুষ, সেটাই আমরা জানি। তাই আমার থেকে একটা বাড়তি বিশ্বাসযোগ্যতার বল প্রয়োগ করে উনি আমার সামনেই ভিকটিম সেজে বসে রইলেন। সুরজ, তোমার মনে আছে ভগবান বাবু বলতেন তিনি নাকি খুনি দেখলে ভয় পান? এখন নিজেই সেটা হয়ে গেছেন উনি। ইস, কি ভয়ঙ্কর পাপ! সুশীলের বাবা মা কান্নায় ভেঙে পড়েছেন। অনিশ্বর আবার বলল, উনি সবটা স্বীকার করবেন বলে আশা রাখি। রাখাল বাবু, বাকিটা আপনার উপরে। আমি আর অনিশ্বর পরদিন বিকেলবেলায় আমাদের বাইরের বসার ঘরে বসে চা খাচ্ছিলাম গল্প করতে করতে। আমি অনিশ্বরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, গতকালের ওই রহস্যের সমাধান তো তুমি এক চুটকিতেই করে দিলে, কিন্তু কিভাবে সবটা বুঝলে সেটা তো খোলসা করে বললে না। অনিশ্বর মৃদু হেসে চায়ের পেয়ালা নামিয়ে বলল, আমাদের সমাজে ভালো মানুষের ছদ্মবেশে থাকা খুনির কোনো অভাব নেই সুরজ। ভগবান বাবুও সেরকম একজন ব্যক্তি ছিলেন। উনি প্রথমেই আমার বিশ্বাস অর্জন করেছিলেন। আমার কাছে ভাগ্নের ব্যাপারে সবটা বলে উনি এমন একটা পরিস্থিতি নির্মাণ করেছিলেন
যাতে আমি ওকে সন্দেহ কোনোভাবেই না করি। আর এমনিতে আমাদের সঙ্গে এমন ভাব জমিয়ে রেখেছেন উনি, তার ফলস্বরূপ উনি আশা করেননি উনাকে আমি খুনি হিসাবে ভাববো বলে। আসলে ওনার ভাগ্নের খুনের ওপর একটা বড় মোটিভ ছিল। রাখালবাবু খোঁজ নিয়ে জানালেন হরিপদ বলে একজন বন্ধু তার ছিল বটে, তবে সে ভগবান বাবু স্ত্রীর প্রাক্তন প্রেমিকও নন, আর ওনার সঙ্গে কোনো ঘনিষ্ঠতা তার ছিল না। বর্তমানে তিনি পশ্চিমে চাকরি নিয়ে সেখানেই রয়ে গেছেন। আসলে এই সমস্তটাই ওনার বানানো গল্প। সেই গল্পের ফাঁদে আমাদের ফেলেছেন উনি। ডিমে বিষ মিশিয়ে বিষক্রিয়া করে ভাগ্নেকে খুন করেছেন, তাও আবার একবার নয়, বারংবার বিষ দিয়ে হত্যা করেছেন। নইলে একদিনের খাবারে বিষ থাকলেও মারা যেত না। আগে থেকে উনি বলেই দিয়েছেন খাবারে বিষ আছে, তাই খাবারের রিপোর্টে বিষের ছোঁয়া থাকলেও কিছু বলার নেই। সম্ভবত মৃত্যুর 2 দিন আগে থেকে আর বিষ দেওয়া হয়নি। কিন্তু সেই ছেলেটির ব্যাপার? অনিশ্বর একটু হাসি চড়িয়ে বলল, সেটাও ভগবান বাবুর অদ্ভুত একটা চাল। উনি স্রেফ মিথ্যে কথা বলেছেন ওটা আমাদের। আদতে কোনো ছায়ামূর্তি ওখানে ছিলই না। কি বলো কি? আরে হ্যাঁ বন্ধু বর, নইলে ওরকম একটা উঁচু থেকে কেউ লাফ মারতে পারে? ভদ্রলোক নিজে সেদিন বিষ মিশিয়ে ব্যাপারটাকে জটিল করার জন্য ওরকম বলেন। তারপর আমার বলা কথা অনুযায়ী ভাবেন ওনার উপর যদি নিজে থেকেই উনি বিপদ হানেন, তবে ওনার উপর থেকে সমস্ত সন্দেহই সবার চলে যাবে। তাই ধোপাপাড়া থেকে একটি ছেলে ভাড়া করে তাকে একতলা থেকে লাফ মারতে বলেন আমাদের দেখতে পেলেই। ছেলেটি গলির মোড়ে আমাদের দেখতে পেয়ে অমনটা করে, আর উনি বাথরুমে লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিলেন। তোমায় বাড়ির ভেতর ঢুকতে দেখেই দুধের গ্লাস হাতে তুলে নেন। এবং তারপর তো তুমি অভিনয় জানোই। ধোপাপাড়া থেকে ওই ছেলেটি ধরা পড়েছে। সে নিজের মুখে সবটা স্বীকার করেছে। ভগবান বাবুকে টাকা দিয়ে ভাড়া করেছিলেন যাতে ব্যাপারটাকে বিপথে চালনা করা যায়। আচ্ছা, উনার মোটিভ এখনো আমার কাছে ক্লিয়ার হলো না। বলছি ভাই, বলছি। ওনার স্ত্রী আর উনি ভাবলেন আসন্ন সন্তানকে একটি ভালো জীবন দিতে গেলে কি করতে হবে। উনি বিগত 2 মাস কোনো কাজ বাজ করছেন না, কারণ কোম্পানি থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে। তাই নিজের ভাগনা মারা গেলে নিঃসন্তান দিদি জামাইবাবুর থেকে সমস্ত সম্পত্তির মালিক হতে পারে তার সন্তান। এক্ষেত্রে সেভাবে হয়তো দিদি তোমার হাতে আমার ছেলেকে বা মেয়েকে তুলে দিলাম, এটা বলে কুমিরের কান্না কাঁদতে হতো তাকে। তারপর ধীরে ধীরে দিদি জামাইবাবুর সমস্ত সম্পত্তির অধিকারী হতো তার সন্তান। আমার প্রথম থেকেই খটকা লাগছিল সমস্ত ব্যাপারে, জানো তো সুরজ। ওভাবে একটা ছেলে বিষ মিশিয়ে চলে গেল, অথচ বাড়িতে রয়েছেন 4 জন ব্যক্তি। এও কি সম্ভব? উনি বাথরুমে আদৌ ছিলেন কিনা সে নিয়েও আমার সন্দেহ আছে। নিজে সামান্য কোনো ওষুধ সেবন করে পেট খারাপ করে আর বমি করতে থাকেন হাসপাতালে, যাতে সবটাই উনি সুসংবদ্ধভাবে সম্পন্ন করতে পারেন। আসলে ভগবান বাবু আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছেন সুরজ। ওনার কঠোর শাস্তি প্রাপ্ত। সন্তান তুল্য ভাগ্নেকে খুন করার মতো অপরাধে যে দম্পতি সামিল হতে পারে তার শায়েস্তা অনিবার্য। অনিশ্বর থামল। তার হাতে চায়ের কাপটা এখন মৃদু দুলছে। এভাবে ওকে আগে কখনো উত্তেজিত হয়ে উঠতে আমি দেখিনি। আমি বললাম, মেয়েটার পেটে পেটে বুদ্ধি, সেটা আমি আগে থেকেই ধরতে পেরেছিলাম। কি ধুরন্ধর মেয়ে রে বাবা। অনিশ্বর বলল, যতই ধুরন্ধর হোক না কেন কেউ, আমি একবার সত্যের অনুসন্ধানে প্রবৃত্ত হলে আর কেউ রেহাই পাবে না যে। যাই হোক, এই বিষক্রিয়ার বজ্রপাতের ধাক্কার এখানেই শেষ হোক। দেখো, ভুলেই গেছি, ওদিকে যে আমার আরেকটা কেস চলছে এখন একাকী বৃদ্ধের রহস্য মৃত্যু নিয়ে বসতে হবে যে।